হ্যালো বন্ধুরা, মিস্টার বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে গল্পটি শোনাবো, গল্পটি হচ্ছে রহস্য আবৃত একটি গ্রাম। আজ তার 6ষ্ঠ পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল পর্ব দেখার আমন্ত্রণ রইল। তো চলুন গল্পটি শুরু করা যাক। ডায়েরিটি হাতে পেয়ে সে দ্রুত রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। সে ভাবতে থাকে ডায়েরিতে হয়তো বা এমন কিছু লেখা থাকতে পারে যা তাকে ঘটনা সম্পর্কে কিছুটা হলেও পরিষ্কার করবে। তবে ডায়েরিটি কার হতে পারে? ইরিনার বাবা না মায়ের? যারই হোক, ডায়েরিটায় কী লেখা রয়েছে পড়তে হবে। পরের দিন সকালে সূর্যটা আজ ঝকমকিয়ে তার আলো ছড়াচ্ছে ভুবনে। সূর্যের প্রত্যেকটা রশ্মি তীব্রভাবে গায়ে লাগছে, তবে আবহাওয়া যেন শীতল। কোন দিক থেকে যেন হালকা দমকা হাওয়া শরীরকে শীতল করে তুলেছে। আজ মোনালিসা ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে, কেননা গত কয়েকদিনে বৃষ্টি থাকায় সে যেতে পারেনি। মনটা যেন প্রফুল্ল লাগছে তার। সকালের নাস্তা না খেয়ে সে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে ভার্সিটি থেকে আজকে তাড়াতাড়ি বাসায় আসতে হবে। সে ডায়েরিটি তার আলমারিতে রেখে দেয়। বসার ঘরে আন্না আর ইরিনা সকালের নাস্তা খাচ্ছে। তবে ইরিনার হাতে ব্যান্ডেজ করা কেন, কি হয়েছে? মোনালিসা কিছুটা অবাক হয়ে বলল, ইরিনা, তোমার হাত কিভাবে কাটলো? কালকে অবধি তো ঠিকই ছিল। ইরিনা জবাবে বলল, ভার্সিটি থেকে আসার সময় ছোট একটা দুর্ঘটনা ঘটে। একটা গাড়ি আমার ওপর দিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু এক দাদু আমাকে বাঁচিয়েছে। মোনালিসা কিছুটা ভ্রু কুঁচকে বলল, তুমি তো আমাকে এই ব্যাপারে কিছুই বলনি। তুমি প্রাথমিক চিকিৎসা নিয়েছো তো? জবাবে ইরিনা বলল, হ্যাঁ নিয়েছি, চিন্তার কিছু নেই, তবে তুমি সাবধানে যেও। মোনালিসা কেমন যেন একটা খটকা লাগছে। সেদিন আমাকে মারতে চেয়েছিল, আর গতকালকে ইরিনাকে। না না, এসব মোটেও কাকতালীয় ব্যাপার হতেই পারে না। সে একটা কথা না বলেই তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। গ্রামে মা মিডরি ফ্রেডবিক উল থেকে সুতা বের করছে, আর এদিকে মির্সা তার মাকে সাহায্য করছে। এলিভেন সকালের নাস্তা খেয়েই দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মির্সা তার মাকে সাহায্য করছে কম, দুষ্টুমি করছে বেশি। মির্সার দুষ্টুমি দেখে মিডরি মোনালিসার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মেয়েটা ছোটোবেলায় শান্তশিষ্ট ছিল, পড়ালেখাতেও ভালো, কিন্তু মির্সা হয়েছে ঠিক উল্টো, চঞ্চল প্রকৃতির। সারাদিন দুষ্টুমি করেই যায়। এসব দেখে যেন মিডরির কান্নার মাঝেও হাসতে থাকে। মিডরি উল বুনছে, তখনই সে দেখতে পায় একটি মেয়ে আর ছেলে দাঁড়িয়ে রয়েছে তাদের গেটের সামনে। দেখে তো মনে হচ্ছে ভদ্র পরিবারের ছেলে মেয়ে, কিন্তু কিসের জন্য এসেছে? মিডরি গেটের সামনে গিয়ে তাদের জিজ্ঞাসা করল, আপনারা কারা? তখনই মেয়েটা বলে উঠল, আমার নাম ইসাবেলা পান্তিন, আর আমার নাম লিয়াম ফেদার। আমরা তদন্ত কমিটি থেকে এসেছি। আপনাদের গ্রামে একের পর এক মানুষকে খুন করছে, সে সম্পর্কে আমরা জানতে এসেছি। তবে গ্রামের অনেক পরিবারের কাছে আমরা গিয়েছি, আর কিছু তথ্যও জোগাড় করেছি। মিডরি তাদের দুজনকে ভিতরে আসতে বললেন। তাদের বসার ঘরে বসিয়ে মিডরি তাদের জন্য চা আনতে গেলেন। তখনই মির্সা দৌড়ে এসে ভ্রু কুঁচকে বলে, আপনারা কারা? না বলে ঢুকে পড়েছেন কেন? ইসাবেলা আর লিয়াম মুচকি হেসে বলে, ও তাই তো, আপনার অনুমতি নেওয়ার উচিত ছিল আমাদের। তখনই মিডরি এসে মির্সাকে বলে, তুমি তোমার রুমে যাও। মির্সা এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। লিয়াম আর ইসাবেলা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মিডরি চায়ের কাপটা হাতে দিয়ে বলে, বলুন আপনারা কি জানতে এসেছেন? লিয়াম এবার বলল, গত 25 দিন আগে লেকের পাশে একটা অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আপনারা এই বিষয়ে কিছু জানেন? আর আপনাদের বলছি, এই কারণে আপনাদের বাড়ির পাশেই সেই লেক। লিয়াম কিছুটা চুপ থেকে বলে, মানে আপনারা কি কাউকে দেখেছেন লাশটা পানিতে ফেলে দিতে? এবার মিডরি সোফা থেকে উঠে খানিকটা দূরে গিয়ে বলে, দেখুন, আমি এই বিষয়ে সামান্য কিছু জানি, যা জানি আপনাদেরকে তাই বলছি। এবার লিয়াম আর ইসাবেলা মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে রইলেন। মিডরি কিছুটা ভর্ত হয়ে বললেন, সেদিন রাতে আমার খামারের ভেড়া আর হাঁসগুলো খুব বেশি চেঁচামেচি করছিল। তো আমি শব্দ পেয়ে ভাবলাম, খামারে হাঁস আর ভেড়াগুলো এত ডাকছে কেন?
স্বাভাবিকভাবে এত ডাকে তো না। আমি তাড়াতাড়ি করে উঠে খামারে যেতে লাগলাম। যেতে যেতে দেখি 3জন লোক বেশ লম্বা, কালো পোশাক পরা, সম্পূর্ণ মুখ ঢাকা, বস্তায় করে কি জানি নিয়ে যাচ্ছে লেকের পাশে। বস্তার মুখ সম্পূর্ণ বাঁধা, আর তখনই বস্তাটা লেকে ফেলে দেয়। আমি ভয়ে এক দৌড়ে আমার রুমে চলে আসি। এর বেশি আমি কিছু বলতে পারি না। ইসাবেলা আর লিয়াম মিডভির দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। মিডভির চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। তখনই ইসাবেলা বলে উঠল, আপনি ভয় পাবেন না, আমরা অবশ্যই খুনিকে বের করবই। লিয়াম আর ইসাবেলা মিডভিদের বাড়ি থেকে বেরিয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে, ইসাবেলা, আর মাত্র 5 দিন, এরপর আরও একজনের খুন করা হবে, আমাদের সতর্ক থাকতে হবে। ভার্সিটি শেষ করে মোনালিসা বিকেলে বাসায় ফিরেছে। সাথে তার কয়েকজন বন্ধুও এসেছে। বন্ধুদের সোফায় বসিয়ে এসে আন্নাকে বলে চা তৈরি করতে। মোনালিসাও তার বন্ধুদের সঙ্গে সোফায় বসে সবাই গল্প করছে। সেই মুহূর্তে অ্যালেক্সা চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে সবাই কিছুটা ভয় পায়। আন্না এবং মোনালিসা দৌড়ে অ্যালেক্সার রুমে যায় এবং দুজনেই হতভম্ব হয়ে যায়, কেননা অ্যালেক্সা নিজের চুল নিজে ছিঁড়ছে এবং হাত পাগুলো নিজে নিজে কামড়াচ্ছে। আন্না দৌড় দিয়ে গিয়ে নিজের রুম থেকে ইঞ্জেকশন এনে অ্যালেক্সার শরীরে পুশ করে এবং সাথে সাথে অ্যালেক্সা নিস্তেজ হয়ে পড়ে। মোনালিসার বন্ধুরা মোনালিসাকে প্রশ্ন করে, ওনাকে কেন ডাক্তার দেখানো হয়নি? মোনালিসা জবাবে বলে আসলো, প্রতি সপ্তাহে ওনাদের পারিবারিক ডাক্তার এসে দেখে যায় এবং মেডিসিনও দিয়ে যায়। এসব বলতে বলতে মোনালিসার মনটা কিছুটা খারাপ হয়ে যায়। রাত 9টায় মোনালিসা খাবার শেষ করে তাড়াতাড়ি চলে যায়, কেননা আজকে তাকে ডায়েরিটি পড়তে হবে। মোনালিসার রুমের ছিটকিরি লাগিয়ে আলমারির কাছে গিয়ে আস্তে আস্তে আলমারিটা খুলে ডায়েরিটি বের করলো। ডায়েরিটা পড়ার জন্য সে বিছানায় গিয়ে বসে। ডায়েরিটি বেশ পুরনো। ডায়েরির প্রথম পাতায় লেখা গাব্রিয়েলা পেট্রিক, তার মানে এটা ইরিনার মায়ের লেখা ডায়েরি। ডায়েরির লেখা পড়তে থাকে মোনালিসা। আজ আমি খুব খুশি, কেননা বড় 2 মেয়ের পর আর এক কন্যা সন্তানের জননী হলাম। ওর বাবা লুসাই তো খুব খুশি। বড় মেয়ে অ্যালেক্সা, মেজো মেয়ে ইরিনা, তার বয়স ছিল তখন 2 বছর। অ্যালেক্সার বয়স ছিল তখন 12 বছর। তাদের নতুন জন্ম নেওয়া বোনকে দেখে তারা খুবই খুশি। 12ই জুলাই দিনটি আমার জন্য কষ্টেও ও আনন্দেরও, কেননা আজ আমরা আমাদের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠব। পুরনো বাড়িতে লুসাইয়ের বাবা মায়ের অনেক স্মৃতি রয়েছে। বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। বছর 2 আগে অল্প বয়সী এক মেয়েকে এনেছি, নাম তার আন্না মিনান। সে বড়ই দুঃখী মেয়ে। মেয়েকে দেখে আমার খুব মায়া লাগে, তাই আমরা বাসায় রেখে দিয়েছি। বড্ড ভালোবাসে আমার 3 মেয়েকে। ইলিয়ানার বয়স 1.5 বছর। হ্যাঁ, আমার ছোট মেয়ের নাম ইলিয়ানা পেট্রিক। সবে মেয়েটা হাঁটতে শিখেছে, একটু হালকা পাতলা কথাও বলে। আমাদের এই 3 মেয়ে নিয়েই আমাদের সুখের সংসার। 12ই ডিসেম্বর আজ আমার অ্যালেক্সার জন্য বিয়ের সম্বন্ধ আসলো লুসার এক ঘনিষ্ঠ বন্ধুর ছেলের সাথে। ছেলেটা নাকি আমার অ্যালেক্সাকে খুব পছন্দ করেছে। তাদের ভ্যালিনা সিটিতে একটি বাড়ি রয়েছে। তার পাশাপাশি তাদের গ্রামের বাড়ি উইলোব্রুকেও এক বিশাল বাড়ি রয়েছে। ছেলেটাকে আমি দেখলাম। ছেলেটা বেশ সুদর্শন এবং ভদ্র। তবে পেট্রিক পরিবারের চেয়ে সম্পত্তি তুলনামূলকভাবে কম, কিন্তু সম্পত্তি কম হোক, ছেলের এবং তার পরিবারের সদস্যদের আচার আচরণ বেশ মার্জিত। এইটুকু পরে মোনালিসা থামল। মোনালিসার সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। তারা ছিল 3 বোন। ইলিয়ানা ছিল সবার ছোট। তবে সেই মেয়েটা কোথায় গেল? তাকেও কি মেরে ফেলা হয়েছে নাকি? আর ইরিনা বড় বোনের আমাদের গ্রামে বিয়ে হয়েছিল। কই, ইরিনা তো আমাকে এসব বিষয় কিছুই বলল না। মোনালিসা আবার পড়তে শুরু করলো। 13ই জানুয়ারি আমি এবং লুসাই উইলোব্রুক গ্রামে গেলাম অ্যালেক্সাকে দেখতে। মেয়েটার বিয়ে হয়েছে সবেমাত্র 1 মাস হলো।
তবুও যেন মনে হলো মেয়েকে কত বছর দেখি না। মনটা তাই ছটপট করছে। তাই মেয়েকে দেখতে এলাম। বাড়িটি বেশ পুরনো। মেয়েটা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো, হু করে কেঁদে উঠল। এই কয়েকদিনে যেন মেয়েটা কেমন শুকিয়ে গেছে। সুন্দর মেয়েটা কেমন যেন আমার কালো হয়ে গেছে। এরকম কি করে হলো মা অ্যালেক্সা? অ্যালেক্সা তার মা গাব্রিয়েলাকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। গাব্রিয়েলা কিছুটা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। কী হলো, তুই এভাবে দরজা বন্ধ করলি কেন? এবার সে চোয়াল শক্ত করে বলল, কি হয়েছে আমাকে বলো। সেই কথা বলতেই অ্যালেক্সা হু করে কেঁদে উঠল এবং মাকে বলল, মা, আমি এখানে তোমাকে কিছু বলতে পারবো না। শুধু এতটুকু জেনে রেখো, তোমার অ্যালেক্সা ভালো নেই। আর আমি তোমার হাতে একটি চিঠি দিচ্ছি, এটা বাসায় গিয়ে পড়ো। আশা করি পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিষ্টি বুকের পাশেই থাকবেন। ধন্যবাদ।